বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী সব সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খুব ভালো, এটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম। কিন্তু এই ঘোষণাতেও একটু অসামঞ্জস্য রয়ে গেল, কারণ ঘোষণাটি তারা দিয়েছেন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, এবং এই সমন্বয়কারীদের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা হেফাজতে নিয়ে গেছে। এটা নিয়েও এক ধরনের ছিল যে নিরাপত্তা তো পরিবারের কাছে নিরাপদ থাকবে, নিরাপত্তার জন্য তাদের হাসপাতাল থেকে তুলে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিতে হবে কেন? এবং গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আমরা দেখেছি ওনারা ওখানে খাওয়া দাওয়া করেছেন একসাথে, যেটা হয়, এবং তারপরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ঠিক মানে গোয়েন্দা হেফাজতে বসে কর্মসূচি প্রত্যাহারের এরকম অতীত নজির আছে কিনা আমি ঠিক জানি না। এই জিনিসটা কি মানে ঠিক হলো না ভুল হলো? আমি ঠিক বা ভুল বলার যে জাজমেন্টাল পজিশন নিতে চাই না। আমি নিতে চাই যে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম কথা হলো যে এই মানুষগুলো সম্ভবত রিয়েলাইজ করতেছিল সার্কামস্ট্যান্সেসে যে তাদের কর্মসূচিটা আর ভায়াবল না। কিন্তু তারা এটা আপনি যদি খেয়াল করেন, সমন্বয়কদের কয়েকজন কিন্তু এর আগেও সরকারের সাথে আলাপ আলোচনায় কিছু একটা বিষয়ে একমত হয়ে আবার বাইরে গেলে তাদের মতামতটা চেঞ্জ হয়ে যায়। কেন? ওই যে অন্যান্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের উপর প্রভাব বিস্তার করে, সেখানে গিয়ে হয়তো সে আর সামাল দিতে পারে না। তো এখন ওই যে চাপ, এটা তার জন্য হয়তো একটা ঝুঁকির কারণ হয়ে থাকতে পারে। এখন আমি কিন্তু এটা আমি একটা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করতেছি। সুতরাং তাদেরকে যে হেফাজতে নেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা অর্ডিনারি মেজার, এটা কিন্তু রেগুলার মেজার কিছু না। এবং সেই মানে হেফাজতের ভেতরে যদি একটা তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ধারাবাহিক নিশ্চয়তার বিধানের জন্য তারা যদি এগ্রি করে থাকে, আপনি দেখবেন তাদের ফেসগুলি দে আর নট ভেরি হ্যাপি। একটু আমি যদি করি, যেমন এই সমন্বয়কদের কাউকে এবার তো আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতে, কিন্তু এর আগে আমরা দেখেছি তাদের কাউকে অনানুষ্ঠানিকভাবে নাম পরিচয় ছাড়া তাদেরকে তুলে নিয়ে কাউকে ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। পরে ফিরে এসে তারা বলেছে কাউকে অনেক পিটানো হয়েছে, তাদেরকে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছে। পরে ডিবি হেফাজতে যখন তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়, তখন এমন একটা পারসেপশন তৈরি হওয়া খুব স্বাভাবিক যে তাদেরকে চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হলো। এখন আমি আবারও বলি, আমি তো একটা বিশ্লেষণ দিচ্ছি, আমার কাছে কি তথ্য আছে, আপনার কাছে কি তথ্য আছে? আমরা জাস্ট খবরটা না, ইউ আর ভেরি রাইট। আপনার বক্তব্য কিন্তু আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমাদেরকে তো আবার এটাও দেখতে হবে যে ইজ দিস পসিবল যে তারা ঘোষণা দিবে এবং ঘোষণা দিলে তারা বাইরে নিরাপদ এবং তারা অবাধে চলাফেরা করতে পারবে। ভয় তো কেবল পুলিশের ব্যাপার না, ভয় তো নানান রকম সেক্টর থেকে আসতে পারে। কারণ এই আন্দোলনটার মধ্যে আমরাই বলি, বিভিন্ন সময় বলছি যে এর মধ্যে বহুমুখী তৃতীয়, চতুর্থ, পঞ্চম 30টা পক্ষ এখানে চলে আসতে পারে। ওরা হয়তো জানতেও পারবে না যে কোন একটা পক্ষ তাদের উপর আঘাত করে। এই জন্য তাদেরও তো নার্ভাসনেস থাকবে। তারা কিন্তু বয়সে ওই রকম না যে এটা উইথস্ট্যান্ড করার মতো সাহস এবং সাংগঠনিক। তারপরে নামবে এটা মানে যাদের সাথে তাদের এই কয়দিন লড়াই হলো রীতিমতো পুলিশের সাথে, সেই পুলিশ হেফাজতে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, তারা যেমন এর আগে আমরা দেখেছি তারা গুগল মিটের মাধ্যমে আন্দোলনের যে কোনো কর্মসূচি ঘোষণা করেছে, যে অন্য কিছু করেছে, বা হোয়াটসঅ্যাপে নানাভাবে করেছে, কমিউনিকেট করেছে। প্রেস ক্লাবে করতে পারতো, ডিআরইউতে করতে পারতো, শাহবাগে করতে পারতো, কিন্তু একদম ডিবি কার্যালয়ে বসে প্রত্যাহারের ঘোষণাটা ঠিক কোনোভাবে মানে মানানসই লাগছে না। সরকারের বিরুদ্ধে যখন কর্মসূচি দিবে, সে তো ন্যাচারালি, যেহেতু এটা আইন ভঙ্গের শামিল, তো সে তো তার একটা নিরাপত্তা রাখবে, সেটা তো ঠিক আছে। আমি আবারও বলি, তারা ততক্ষণ নিরাপদ ওই মানুষজনের কাছে যতক্ষণ তারা কর্মসূচি দিবে এবং সরকার এবং অন্যান্যকে জ্বালাতন করবে না। কিন্তু গত সপ্তাহে যারা তাদের উপর গুলি চালালো, এক সপ্তাহ পরে তাদের সাথে বসে নাস্তা করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটা ম্যাচ করে না। এটা ম্যাচ করে না হলো একটা পার্সপেক্টিভ। আবার বলি, যখন তাদের উপরে, আপনার ভাষায়, তাদের উপর গুলি চলছে বিভিন্ন জায়গায়, ঠিক ওই সময়ে কিন্তু তাদের সাথে নেগোসিয়েশনেরও একটা ধারা চলছিল। তারা সুতরাং এটাতে বিস্মিত হওয়ার কিছু নাই। পৃথিবীর যে কোনো জায়গায় যখন প্রকাশ্যে যুদ্ধ চলে, তৃতীয় একটা জায়গায় হয়তো শান্তির আলোচনা বা যুদ্ধ বিরতির আলোচনা চলছে। সুতরাং এটাতে আমি কিন্তু বিস্মিত না।
আমি মনে করি যে এটা বাস্তবে হইতে পারে, অ্যাপারেন্টলি এটা কন্ট্রাডিকশন। এখন বাংলাদেশে এই জিনিসটা নিয়ে সন্দেহ করার, অপছন্দ করার ১৭ রকম মানুষ আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডিবি গোপনীয়তার আশ্রয় নেয়নি। ডিবির কিন্তু অব্লিগেশন হয়ে গেল তাদের নিরাপত্তা, কারণ তারা প্রকাশ্যে জানিয়ে দিল, হ্যাঁ ছবি আছে আমাদের কাছে, শুধু ছবি না, তার পরিবারকে জানিয়েছে যে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, দে আর সেফ। দে আর সেফ, নাম্বার 1। নাম্বার 2, তাদের সাথে একসাথে বসে খাচ্ছে, একসাথে ছবি তুলছে। এখন তারা যে ছবিটা তুলছে, এই ছবিটাতে তারা হাসি মুখ না, তো হাসি মুখ না নিয়ে আবার একটা ব্যাখ্যা হইতে পারে যে তার মানে তাদেরকে চাপ দিয়ে করানো হয়েছে, এটা একটা ব্যাখ্যা হইতে পারে তো এই হাসি মুখ না। আর আমার দিক থেকে আরেকটা ব্যাখ্যা আমি দিচ্ছি, এটা আমার মত না, কার মত সেটা না, আপনারও ওইটা হয়তো মত না, কিন্তু আমি বলছি যে এটাও হইতে পারে যে তারা তো ওভারঅল সিচুয়েশন বিশ্বাস করেন, তারা তো ওই দায়বোধ থেকে গ্লানিতেও থাকতে পারে যে কত কিছু সর্বনাশা ব্যাপার হলো। আপনি কেন বললেন আপনি ভারাক্রান্ত? আমিও ভারাক্রান্ত। এতগুলি মানুষের মৃত্যু, এত শত মানুষের মানে আহত হওয়া, তাদের জীবন পঙ্গুত্ব চলে আসা, এত কিছু হয়ে গেল। ওই যে মানে 5 দিন বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা 5 দিনের পরে যারা এর মধ্যে জড়িত, যাদের আংশিক হইলেও দায় আছে এই ঘটনা প্রবাহের মানে নেতৃত্ব দেওয়ার কারণে, একটা পক্ষের নেতৃত্ব দেওয়ার কারণে বা নেতৃত্বে অংশগ্রহণ করার কারণে, আমি মনে করি তাদের গ্লুমি থাকার কথা। আমরাও কি হাসি খুশি কথা বলতে পারতেছি? না, সেটা আমরা তো পারছি না, পরিস্থিতি কিন্তু না। আমরা পারছি না, এই পরিস্থিতিতে পারা যায় না, তারাও পারছে না। কিন্তু একটা কথা হলো তারা নিরাপদ, কারণ এটা প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ধরেন এই 3-4 দিন আগেও তাদের মধ্যে নাহিদ রহমানকে তুলে নিয়ে অনেক পিটিয়ে তারপরে তার হাসপাতালের ছবি দেখেছি, আরও একজনকে দেখেছি যে নিয়ে ইনজেকশন দিয়ে ফেলে রেখেছে যতক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিবে। তার মানে এই বয়সের বাচ্চাদের উপর এমন প্রবল চাপ দেওয়া হয়েছিল যে শেষ পর্যন্ত তারা, আমি বলছি না যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে, এটা একটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত, দেশ শান্ত হবে, কিন্তু তাদেরকে মানে বুঝিয়ে না করে বাধ্য করে করা হলো, এটা একটু পয়েন্টটা থাকলো আর কি। এবার নেমে জি না, আমি পয়েন্টটা থাকলো, কিন্তু আমি আরেকটু ছোট্ট করে কথা বলি। দেখেন, জিনিসটা হচ্ছে তারা কোমলমতি, তাদেরকে বলবেন তারা ছোট্ট বলবেন, কিন্তু এই ছোটদের কার্যকারণে যে ভয়াবহতাটা হলো, এই ভয়াবহতার প্রেক্ষিতে ছোটকে কেবলই কি ছোট বলা যায় সব সময়?